তারেক রহমানের মেকানিজম, তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান তো যোগসূত্রে চূড়ান্তভাবে মারা খেয়েছে। তারেক রহমান নিজে যেখানে ইন্টারফেয়ার করলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের বাসায় ডেকে নিয়েছেন, ক্ষমতা আসলে এই দিবেন সেই দিবেন বলে ভিপি পদ থেকে প্রত্যাহার করিয়েছেন, কত আই হ্যাভ এ প্ল্যান দেখালেন, কিন্তু সব আই হ্যাভ এ প্ল্যান আই হ্যাড এ প্ল্যান হয়ে গেছে। যাই হোক, হ্যাভ হ্যাড হয়ে গেছে। তো এখন দেখছেন যে তারেক রহমানের সামনে আর এক পরিস্থিতি অপেক্ষা করছে, সাকসু নির্বাচন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন। এই পরাজয়ের গ্লানি, পরাজয়ের ভার, পরাজয়ের বেদনা তারেক রহমান সহ্য করতে পারবেন না। এত কষ্ট করে দেশে আসলাম, এখন এত পরাজয়ের বেদনা, জাতীয় নির্বাচনেও পরাজিত হওয়া লাগবে, তার আগে পরাজয়ের আগে পরাজয়, পরাজয়ের পর পরাজয়, এত গ্লানি, এত কষ্ট, মরার উপর খাড়ার গা, কাটা গায়ে নুনের ছিটা, কিভাবে সহ্য করব? এটা বিবেচনা করে তারেক রহমান ছাত্র দলকে নির্দেশ দিয়েছেন, বাবারা তোমাদের একটা কাজ দিয়ে কিচ্ছু তো পারো না, যা দিয়েছি যত কাজ দিয়েছি কিচ্ছু পারো নাই, তোমরা সবকিছু মাখিয়ে ফেলো, এলোমেলো করে ফেলো। তোমাদেরকে বলি যে শিবিরকে নারী নির্যাতনকারী হিসেবে আখ্যা দিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে একটা মানববন্ধন করো, আর তোমরা সেখানে যে বলো যে বিএনপি নারী নির্যাতনের পক্ষে, কিচ্ছু তো করতে পারো না। তা একটা কাজ করো বাবা, তোমরা নির্বাচন কমিশন ঘেরাও করো, মব করো, তারপরে বলো যে মানে বিভিন্ন বিষয় টিষয় সরাসরি তো আর বলতে পারে না, মূল টপিকের মধ্যে যে অমুক নির্বাচন করা যাবে না ইত্যাদি ইত্যাদি। তবে ই করো, ওই ব্যালট পেপার অমুক তমুক কিছু হাবিজাবি টপিক সামনে এনে মূল পয়েন্ট ভিতরে ভিতরে, বা তোমাদেরকে সারা রাত যদি অবরোধ করে রাখো, ঘেরাও করে রাখো, এক পর্যায়ে তো তোমাদেরকে ডাকবে, ডাকলে তখন উপরে বলবা, ক্যামেরার সামনে বলবা যে ব্যালট পেপার নিয়ে আমরা ঘেরাও করেছি, কিন্তু আসলে ভিতরে যে বলবা যে সাকসু নির্বাচন স্থগিত করে দেন, আমরা এখান থেকে নিরিবিলি চলে যাই। এটা হচ্ছে তারেক রহমানের একটা প্ল্যান। এগুলো কি তারেক রহমান আমরা বুঝি না? আমাদের চাইতে আপনি কি অনেক বেশি বুঝেন? আপনি যে ডিপার্টমেন্টে, মিস্টার তারেক রহমান, আপনি যে ডিপার্টমেন্টে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টে আপনি পড়তে পারেন নাই, ক্লাস করেছিলেন, আপনাকে যে স্যার বের করে দিয়েছে, ওই স্যারের কোর্সে আমি সর্বোচ্চ রেজাল্টধারী। অতএব আমি নাম বললাম না কোন স্যারের, সে স্যার এখনো জীবিত, এবং ওই স্যার আমাকে আপনার কথা বলেছে যে আপনি ক্লাসে ঢুকেছিলেন কিন্তু বেয়াদবির কারণে আপনাকে বের করে দিয়েছে, আপনি আর ঢাকা ইউনিভার্সিটিতে সে ডিপার্টমেন্টে আসেন নাই, দুইটা ডিপার্টমেন্টে পড়ার চেষ্টা করেছিলেন, আপনি পড়তে পারেন, এই জন্য আপনি ইন্টার পাস। অতএব আমরা যে বুঝি না বা আমাদের চেয়ে অনেক বেশি বুঝেন, এটা মনে করার কোনো কারণ নাই। কাগজপত্র সেটা বলে না যে আপনার নলেজ এলেম আমাদের চেয়ে বেশি। তো দর্শক, এই সূক্ষ্ম রাজনীতি করছে তারেক রহমান, কিন্তু দুঃখজনক ছাত্রদল, কেন্দ্রীয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্রদলের এই সাবপ্রিগিরি, এবং যদিও কেন্দ্রীয় ছাত্রদলকে এখানে গালি দিয়ে লাভ নাই, এটা তো তারেক রহমানের নির্দেশ, তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদলের এই সাবপ্রিগিরির বিরুদ্ধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল স্পষ্ট অবস্থান নিয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে। দর্শক দেখেন কি, আপনারা জানেন, মানে ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তিনি লিখছেন, আপনারা জানেন আজকে ইসি ভবনের সামনে কেন্দ্রীয় ছাত্রদল থেকে ইসি ভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমাদের সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেল, মানে ছাত্রদলের প্যানেল, কেন্দ্রীয় ছাত্রদলের সকল সিদ্ধান্ত মানতে বাধ্য নয়। আমাদের এই প্যানেল ছাত্রদলের কোনো একক প্যানেল নয়, এখানে অর্ধেকের মতো স্বতন্ত্র প্রার্থী আছে। আমি এই প্যানেলের ভিপি হিসেবে স্পষ্টভাবে জানাতে চাই, আমরা সকলেই সাকসুর পক্ষে এবং সাকসু চাই। কেউ বা কারা যদি সাকসুর বিরুদ্ধে অবস্থান নেয় বা নিতে চায়, আমরা তাহলে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হব। ইনশাল্লাহ সাকসু হবে, হতেই হবে। আমরা 20 তারিখে সাকসু আদায় করে ছাড়ব। ফলে বুঝেন যে তারেক রহমানের সাজানো প্যানেল, সেই নেতারাই এখন তারেক রহমানের নির্দেশ মানে না, যে কেন্দ্রীয় ছাত্রদল তোমাদের এইসব কথাটা মানে না। এটা থেকে মাহমুদুর রহমানের সেই বক্তব্য সত্য প্রমাণিত হলো। মাহমুদুর রহমান যেটা বলেছিলেন, তারেক রহমান আপনি 17 বছর দেশে বাইরে, আপনি জানেন না এদেশে কি ঘটেছে। আসলেই তারেক রহমান জানেন না যে কি ঘটেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কি চায় ওইটি তো তারেক রহমান জানেন না। জানেন না বলেই তো আপনার বুইরা ছাত্রদলকে মাঠে নামিয়েছেন।
যদি আপনি জানতেন যে বাংলাদেশের মানুষ কি চায়, আপনি কি পারবেন আর কি পারবেন না, তাহলে আপনার ছাত্রদলকে এই নির্বাচন কমিশন ঘেরাও করতে আপনি পাঠাতেন না। এর মানে আপনি আসলে জানেন না। আর যদি জানতেন তাহলে 5টা বিশ্ববিদ্যালয় এরকম আপনি ধরা খেতেন না। এর মানে আপনি জানেন না, আপনাকে জানতে দেওয়া হয়নি। আপনাকে জানানো হয়েছে বাংলাদেশে এখন বাম জোয়ার, কিন্তু বাস্তবে হচ্ছে বাংলাদেশে এখন জুলাই এবং ইসলাম জোয়ার। অথচ আপনারা ইসলাম থেকে দূরে সরে যে বামদের কাঁধে চড়েছেন। বাংলাদেশে এখন ভারত বিরোধিতার জোয়ার। আপনাকে বুঝিয়েছে যে না, ভারতের যত পাচাটা যাবে তত তাড়াতাড়ি ক্ষমতা আসা যাবে। তা আপনি তো জানেন না। এখন ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেটের তারেক রহমানের নির্দেশে ছাত্র দলের কর্মসূচির বিরোধিতা করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের রাজনীতি বিএনপির মধ্যেই চলছে না, কাজ করছে না। তো দর্শক, এই জায়গায় মজার একটা কথা যে সাকসু নির্বাচন আয়োজন করে বরাবরের মতো ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, অমুক্ত। আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করলে ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করা হয়, এটা আবার কেমন থিওরি? এর মানে পরাজিত হলে, ঠকে গেলে আপনারা ঠকবেন এই জন্য কি নির্বাচন করবে না? বলে হ্যাঁ ঠিক আছে, আপনারা পরাজিত হয়েছেন এই জন্য হেয় প্রতিপন্ন হয়েছেন, এই জন্য নির্বাচন ঠেকাবেন। ভাই, এটা কি মাউগরের আবদার? তা আপনার এই আবদার এতটাই ফালতু যে আপনার দলের লোকজনই মানে না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এই কোচি নাসির আর রাকিব সাসু যদি যায়, ওদের খবর আছে। এরা তারুণ্যের পালস বোঝে না, শিক্ষার্থীদের পালস বোঝে না। তারেক রহমান কাদেরকে নিয়ে রাজনীতি করছে? ছাত্রীদের নিয়ে রাজনীতি করছে। এক একটা বইরে খাটাচ্ছে ওখানে, যে কি হাবিজাবি বলছে, কি উদ্ভট কাণ্ড ঘটাচ্ছে। তাহলে কি দেখা গেল দেখেন, শুধু কি এইটা? রবিন ফারানা তারেক রহমানের গোমর ফাঁস করে দিচ্ছে। রবিন ফারানাকে তারেক বহিষ্কার করেছে। আর এখন যেই দেখছে যে রবিন ফারানা জিতে যাবে, টেলিসামাদ হুজুর হেরে যাবে, এখন রবিন ফারানাকে তারেকের পক্ষ থেকে ফোন দিয়ে বলা হয়েছে তোমাকে মন্ত্রী বানাবো, তুমি সরে যাও নির্বাচন থেকে। এটা আবার রবিন ফারানা বলে দিয়েছে। এর মানে তারেক রহমানের কথা এখন আর রবিন ফারানারও দাম দেয় না। যদি তারেক রহমানের কথার কোনো দাম রবিন ফারানার কাছে থাকতো, তাহলে রবিন ফারানা অ্যাটলিস্ট এই অনুরোধটা রাখতেন যে আমাকে মন্ত্রী বানাবে, তাহলে এমপি পদ দিয়ে করবো কচু, আমি উচ্চ কক্ষে যাব বা সংরক্ষিত নারী আসনে যাব আর মন্ত্রী হব। কিসের এমপি? এমপি হলে তার মন্ত্রী হতে পারবে না। এর মানে তারেক রহমানকে বিশ্বাস করেন না। আর তারেক রহমান যে ক্ষমতায় যেতে পারবেন না, এটা রবিন ফারানা জানেন। যার ফলে এইসব মন্ত্রিত্বের প্রতি সম্মান না দেখিয়ে ফাঁস করে দিলেন। আবার দেখেন, রাজনীতির কোনো উপাদান নাই, কিচ্ছু পায় না। বিখ্যাত আলমীদ্দিন মুফতি আমির হামজার বিরুদ্ধে কিছু নারীদের টাকা দিয়ে ঝাড়ু নিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে। জামাতের নারীরা নারীদের কাছে যায়, বুঝায়, তাদেরকে কনভিন্স করে মুফতি ফয়জুল করিমের আসনে প্রার্থী দিবে না জামাত ইসলামী। যদিও মুফতি ফয়জুল করিমের আসনে কমপক্ষে ডাবল ভোট আছে জামাতের, চরমনের চাইতে, তারপরে প্রার্থী দিবে না। কেন প্রার্থী দিবে না? জামাতের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। এটা অযৌক্তিক। প্রার্থী এখন উইথড্র করবেন, এটার রহস্যটা কি? তাহলে এতই যদি তাকে ছাড় দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে আপনি সাবমিট করেছেন কেন? অনেক জায়গায় তো সাবমিটই করেন নাই। যেমন বরিশাল 5 এবং 6 নিয়ে জামাতের মধ্যে, চরমনের মধ্যে যথেষ্ট দর কষাকষি হয়েছে। যে ফয়জুল করিমকে বলা হয়েছে জামাতের পক্ষ থেকে, আমি জেনে বলছি যে আপনি বরিশাল 6 নির্বাচন করেন, যেহেতু আপনি 2 জায়গায় নমিনেশন পেপার সাবমিট করেছেন। বরিশাল 5-এ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল তিনি করবেন, এটা ছিল জামাতের প্রস্তাব। কিন্তু চরমনাই বলেছিল যে না, 5 আমাদের লাগবে। কিন্তু জামাত এটা নিয়ে যথেষ্ট চাপে রেখেছে চরমনাইকে, যার ফলে জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল নমিনেশন পেপার সাবমিট করে সেটা আবার জামাতের অফিসিয়াল পেজে প্রচার করার ব্যবস্থা করেছেন। এর মধ্য দিয়ে চরমনাইকে একটা বার্তা দেওয়া হয়েছিল যে আমরা এত সহজে বরিশাল 5 ছাড়ছি না। অথচ মামুনুল হকের আসন থেকে শুরু করে ব্যারিস্টার ফুয়াদের আসনে প্রার্থীটা সাবমিটই করেনি। তাহলে এখন কেন জামাত বলছে যে তার প্রতি সম্মান দেখিয়ে, যেহেতু পীর সাহেব চরমনাই তিনি নির্বাচন করছেন না, এ কারণে চরমনাইয়ের মধ্যে সবচেয়ে সিনিয়র নেতা হিসেবে যারা নির্বাচন করছে তাদের মধ্যে ফয়জুল করিমকেই ধরে নিচ্ছে, এবং ফয়জুল করিমের আসনে জামাত যে প্রার্থীতে সাবমিট করেছিল সেটা উইথড্র করে নেবে, উঠিয়ে নেবে। উঠিয়ে এর অর্থ হচ্ছে জামাত ফয়জুল করিমকে ভোট দিবে।
ফয়জুল করিমকে সমর্থন দিবে। এর অর্থ হচ্ছে এটা, যদি প্রার্থী না থাকে তাহলে তো তাকেই ভোট দিবে। এখন এটা কতটুকু ঠিক, বা এটার পেছনে কোনো কৌশল আছে কিনা, বা এটার তাৎপর্য কি বা অর্থ কি? প্রথম কথা হচ্ছে যে এই ঘটনা ছড়িয়ে পড়ার পর ডাক্তার তাহের সাহেব যখন এই ঘটনা জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর, তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এটা বলেছেন। এর অনেকগুলো মিনিং থাকতে পারে। রাজনীতি এত সরল নয়। ফয়জুল করিম যিনি সকাল সন্ধ্যা জামাতকে গালাগালি করেন, জামাতের লোকজন জামাত সমর্থন দিলেই তাকে ভোট দিতে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। এটা রাজনীতির বাস্তবতা। অনেকে বিষয়টা অন্যভাবে নিতে পারেন, বাট ইটস রিয়ালিটি। এবং চরমনাইও এটা বিশ্বাস করে না। আমি সাথে সাথে এই ঘটনা পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে চরমনায় গুরুত্বপূর্ণ কয়েকজনের সাথে কথা বললাম, যারা মোটামুটি খোঁজ খবর রাখেন বা তাদের নীতি নির্ধারণী পর্যায়ের কাছাকাছি, এবং চরমনায় বড় নেতা। বড় নেতা হলে তো সবাই নীতি নির্ধারণী নয়। তো সেই জায়গায় তারা যেটা বললো যে তারা এটা বিশ্বাস করে না যে জামাতের লোকজন চরমনাইকে ভোট দিবে। আমি তাদের এই বিশ্বাসকে রেসপেক্ট করি, কারণ জামাতের একটা অংশ ভোট দিতে কমফোর্ট ফিল করবে না, কারণ শায়েখের চরমনাইয়ের প্রতি তার চরমনাইয়ের লোকজনও বিরক্ত, সেখানে জামাতের লোকজন তো চরম বিরক্ত। কেন্দ্রীয় জামাত যতই বলুক এত সহজ না। কিন্তু তারপরও জামাতের লোকজন ভোট দিতে যদি নাও যায়, তাদের প্রার্থীটা না থাকা, আমি ধরে নিলাম যে বরিশাল 5 আসনে জামাতের 1 লক্ষ ভোট আছে, তো 1 লক্ষ ভোটের একজনও ভোট দিতে গেল না সাপোজ, কিন্তু জাস্ট মোয়াজ্জেম হোসেন হেলাল নির্বাচন করলেন না, এইটাই ইতিহাস। এবং এজন্যই 1 কোটি বার ধন্যবাদ দেওয়া উচিত জামাতকে চরমনাইয়ের পক্ষ থেকে। ভোট দিতে যাক আর না যাক, আমি প্রার্থী দিলাম না, এটাই তো বড় কিছু। আপনার জন্য প্রতিদ্বন্দ্বিতা অনেক সহজ হয়ে গেল। এখন জামাতের ভোটার যারা, তারা ভোট দিতে যাবে কি যাবে না, তাদেরকে ভোট কেন্দ্র নেয়ার দায়িত্ব ফয়জুল করিমের। জামাত প্রার্থী না দিলে, চরমনাইয়ের আমাকে যেটা জানিয়েছে ছাত্র সংগঠনের সাবেক এক সভাপতি চরমনাইয়ের, তিনি বলছেন যে ভাই আমাকে বলছে আপনারা, ভাই আমি তো জামাতের প্রতিনিধিত্ব করেন, যাই হোক আপনি বলে মজা পান বলেন। তিনি বলছেন যে ভাই ঠিক আছে, ফয়জুল করিমকে সম্মান দেখালো, ইটস ভেরি গুড, কিন্তু জামাতের লোকজন তো ভোট দিতে যাবে না। আমি বলছি ভোট দিতে যাওয়ার তো দরকার নেই, আপনি এত প্রত্যাশা করেন কেন? জামাতের আরেকজন হেভিওয়েট নেতা, জামাত ক্ষমতা আসতে যিনি নিশ্চিত মন্ত্রী, জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, তার মতো একজন হেভিওয়েট নেতাকে নির্বাচন থেকে দূরে রাখবে জামাত, এটাই তো যথেষ্ট। ভোট দিতে যাবে, ভোট কেন্দ্রে ভোটারদের নেয়া, এটার দায়িত্ব ফয়জুল করিমের, এটার দায়িত্ব চরমনাইয়ের। এই দায়িত্ব জোট থাকলে তখন প্রশ্ন করতে পারতেন, কিন্তু জোট নাই। জোট না থাকা সত্ত্বেও ফয়জুল করিমকে এই বিরল সম্মান দেখালো জামাত, বিরল ঘটনা ঘটিয়ে দিচ্ছে জামাত। জাস্ট এইটাই তো রাজনীতিতে নজিরবিহীন। এখন জামাতের ভোটারদের সন্তুষ্ট করে ম্যানেজ করে হাতে পায়ে ধরে জামাতকে যে মোনাফেক টোনাফেক বলে, এগুলো থেকে তওবা করে ফিরে এসে যদি জামাতের লোকজনকে ভোট কেন্দ্রে নিতে পারেন, এটার উপর তার জয় পরাজয় নির্ভর করবে। তো এখানে জামাত কেন এই কাজটা করেছে, কয়েকটা বিষয়। যে ফয়জুল করিমের মুখ বন্ধ করার একটা কৌশল। ফয়জুল করিম আসলে কি নির্বাচনে জিততে চান, না ওই মির্জা আব্বাসের মতো আন্দোলন খেলা খেলে আন্দোলন হাসিনার কাছে বিক্রি করতে চান, মানে নির্বাচন খেলা খেলে একটা পিরালি ব্যবসা, একটা রাজনীতি ব্যবসা চালাতে চান? আসলে জেতা, এমপি মন্ত্রী হওয়া, এগুলোর কোথাও আগ্রহ নেই, কারণ এগুলো হলে ঝামেলা আছে। এগুলো যারা চুরি করার জন্য হয়, এই চুরি করার দরকার নেই, কারণ তিনি এমনিতেই ভরিতে ভরিতে সোনা পান। এখন যদি সত্যিকার অর্থে ফয়জুল করিম নির্বাচন করতে চান, জিততে চান, তাহলে জামাতের লোকজনকে যে গালাগালি করে, নাকে খত দিয়ে, সেগুলো থেকে তওবা করে জামাতের ভোটারদের কনভিন্স করে ভোট কেন্দ্রে নিয়ে জেতার চেষ্টা করবেন। আর যদি দেখেন যে জামাতকে গালি দেয়, তাহলে বুঝবেন এ কোনো রাজনীতিবিদ না, এ রাজনীতির নামে বাটপারি করতে এখানে এসেছে। কারণ সে ভোট চায় না, নির্বাচনের পরিবেশ নিয়ে ষড়যন্ত্র করতে এখানে এসেছে। ভোট চাইলে জামাতের লোকজন হাতে পায়ে ধরে হলো ভোট কেন্দ্রে নিতে হবে। আমি যদি প্রার্থী হতাম, আর কোনোভাবে যদি চরমনাইয়ের ভোটারদের পা ধরলে তারা আমাকে ভোট দিতে যেত, আমি অবশ্যই পা ধরতাম, কারণ আমি জিততে চাই। এবং এটাই তো করতে হবে, রাজনীতি তো এটাই। হিন্দুদের কাছে ভোট চাইতে যায় না, তা হিন্দুদের আকীদা কি জামাতের চাইতে ভালো? তো হিন্দুদের কাছে আপনি ভোট চাইতে গেলে জামাতের লোকজন পা ধরতে পারবেন না কেন? অর্থাৎ ফয়জুল করিমের মুখ বন্ধ করে দেওয়ার একটা সিস্টেম এটা হতে পারে। আর এত সম্মান টম্মান এগুলোতে আমি বিশ্বাস করি না, কারণ খালেদা জিয়ার আসনেই জামাত প্রার্থী দিয়েছিল, সেখানে ফয়জুল করিম আর কি?
ফয়জুল করিমের আসনে প্রার্থী, এটা কোনো কথা না। তার চাইতেও বড় জবরদস্ত আলেমের বিরুদ্ধে জামাত প্রার্থী অতীতে দিয়েছে, এখনো দিচ্ছে। এখানে জামাত যেটা বলার চেষ্টা করছে যে ফয়জুল করিম বা চরমোনাইয়ের জোটের অসামান্য অবদান ছিল, জোট ছিল, জাস্ট এই কৃতজ্ঞতা থেকে আমরা দিচ্ছি। নির্বাচনী রাজনীতিতে এই কৃতজ্ঞতা ভাই, এটা সরকার গঠন ক্ষমতা আসা না আসা প্রশ্ন। তো এই জামাত যে সিদ্ধান্ত নিয়েছে এর পেছনে জামাতের ভিন্ন কোনো কৌশল আছে, যেটা সরলভাবে বলছে বিষয়টা ওরকম নয়। একটা কৌশল তো বললাম যে ফয়জুল করিমের মুখ বন্ধ করা, আর যদিও ফয়জুল করিমের মুখ বন্ধ করে এটা জামাতের জন্য সিরিয়াস না, কারণ এই ফয়জুল করিম আবার ফজু পাগলা এরকম কিছু লোক যে দলে আছে ওই দলের ভোট এমনিতেই কমবে। কিন্তু এখানে আরেকটা বিষয় থাকতে পারে যে ইউনূস নিজেই চাচ্ছেন, এটা আমি অস্বীকার করছি না, যে সংসদটা একটা ভারসাম্যপূর্ণ সংসদ হোক, সব দলের কিছু প্রতিনিধি থাকুক, এখানে চরমোনাই একদম শূন্য থাকবে, তাহলে রাজনীতিতে ব্যালেন্সটা হলো না, ঐক্যবদ্ধ বাংলাদেশটা হলো না। সবাই নিয়ে দেশ চালানো উচিত। চরমোনাইকে একটু সুযোগ দেওয়া হোক, তারা একজন অ্যাটলিস্ট সংসদে যাক, জামাতের স্যাক্রিফাইসটা করুক, এটা একটা বিষয় হতে পারে। একটা বিষয় হতে পারে যে বিএনপিকে ঘোল খাওয়ানো। জামাত চরমোনাই যা দেখছেন এটা নাটক, কিন্তু পর্দার অন্তরালে একটা অসাধারণ সমঝোতা তাদের মধ্যে আছে, যেটা কাউকে বুঝতে দিবে না। টেসিট সমঝোতা, বিএনপিকে ঘোল খাওয়ানোর একটা সমঝোতা। তার দৃশ্যমান একটা দিক হচ্ছে এই বরিশাল 5 আসনে জামাত প্রার্থী দেবেন, এটা থেকে এরকম আরো কয় জায়গায় সমঝোতা হয়ে যায় বলা যায় না। কিন্তু ছিল হাসনাত আব্দুল্লাহ, হাসনাতকে চিনে না, এখন ভালোভাবে চিনেছে। হাসনাতের আপিলে বিএনপির প্রার্থী যে হাসনাতকে চিনে না, তার প্রার্থিতা বাতিল। ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, চোর, ঋণ খেলাপি, এটা ওয়ান কাইন্ড অফ চুরি, ডাকাতি, যা বলেন। এমন চেনা চিনেছে, এখন তার ঘুম নাই। ঘুমের ঘরে স্বপ্ন দেখে লাভ দিয়ে উঠবে যে হাসনাত হাসনাত। স্ত্রী বলবে যে কি হাসনাত, কি হাসনাত এখানে আসলে কোথা থেকে, তুমি তো ঘরে, তুমি তো ঘুমাইতেছ। তারপর বলবে না না হাসনাত হাসনাত। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ কি জিনিস ভালোভাবে চিনিয়ে দিল। বিএনপির মতো দল তাদের প্রার্থীটা নেই হাসনাতের আসনে, হাসনাত এগিয়ে গেল। হাসনাতের থাকলেও হাসনাতের জয় ওটা 1-2 ব্যাপার, এটা আমরা জানি, এটা নতুন বাংলাদেশের বাস্তবতা। তো দর্শক, আর একজন আছে আব্দুল আউয়াল মিন্টু, পুরো ভাবে আছে। হ্যাঁ, মার্কিন নাগরিক, টাকা পয়সা আছে, বাংলাদেশের সবচেয়ে ধনীদের মধ্যে একজন, আওয়ামী লীগের আত্মীয়, মাথায় টাক আছে, পুরো ভাব আমার টাকা পয়সা এত, আর ছোট্ট ছোট্ট ফকির মিসকিন ছেলেরা আমাকে আটকানোর চেষ্টা করে, আমার ঘুম নষ্ট করে দেয়, রাগ হয়ে ব্লাডি সিটিজেন বলে গালি দেয়। কিন্তু লাভ হবে না। আপনি ব্লাডি সিটিজেন বলেন আর যে সিটিজেন বলেন, আপনার সংসার এনসিপি এলোমেলো করে দিবে। বাংলাদেশে কোনো বিদেশি নাগরিক, কোনো ঋণ খেলাপি, কোনো চোর, কোনো বাটপার, কোনো চান্দাবাজ নির্বাচনে জিততে পারবে না। আর বিদেশি নাগরিক হলে, ঋণ খেলাপি নির্বাচন করতেই পারবে না। এনসিপি ভোট করতেই দিবে না। আইনিভাবে সমাধান না হলে রাজপথে অবরোধের মাধ্যমে এসব বিদেশি নাগরিক এবং ঋণ খেলাপিদের তথ্য থাকা সত্ত্বেও যদি কাউকে প্রার্থী হতে দেয়া হয়, এনসিপি আন্দোলন করে হলেও সেটা বন্ধ করবে, এই ঘোষণা তারা দিয়েছে। অতএব কাঁদো বিএনপি কাঁদো। মানে ভাবটা এরকম। আব্দুল আউয়াল মিন্টু কিন্তু ধনী মানুষ, ধনীরা এইসব গালি দেয়, ব্লাডি সিটিজেন, ফকিন্নির বাচ্চা। এই ফকিন্নির বাচ্চা গালিটা এটা ধনী ঢাকাইয়ে ধনীরা দেয়, আমি দেখেছি ছোটকাল থেকে। এখন বিএনপি যে এলিট, বিএনপির যে টাকা পয়সা, তার তুলনায় তাদের দৃষ্টিভঙ্গিতে এনসিপি ফকিন্নির পুত। তাই ফকিন্নির পুত এনসিপি, আর এটা তো রুমিন ফারহানা বলেছিলেই। তাই ফকিন্নির পুত এনসিপি বিএনপিকে এলোমেলো করে দিচ্ছে। দেখবেন যে 300 আসনে বিএনপির প্রার্থী নেই, কয়েক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামাত সমর্থিত প্রার্থী যে তার একটা অবস্থা। এনসিপি নতুন দল, কিন্তু তারা যে কতটা স্মার্ট, কতটা চালাক, কতটা গভীর জলের মাছ দেখছেন তো। ইঞ্জিনিয়ার মঞ্জুরের প্রার্থিতা বাতিল করে দিয়েছে বিএনপি। এবার আব্দুল আউয়াল মিন্টু সম্ভবত ধরা খেয়েছেন, কোনো উপায় নেই বাঁচার, তারা খাবেন, কারণ তার কাগজপত্রে ভেজাল আছে, এটা পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছে। দর্শক, ইসিতে
হাসনাত ও আব্দুল আউয়াল মিন্টুর বাগবিতণ্ডা। এর মানে সেই ইংলিশ বড়লোক বুঝেন? মানে একটা সময় দেখবেন যে বড় লোকদের মধ্যে বিভিন্ন ধরন আছে, ভদ্র বড় লোকও তো আছে, কিন্তু হাফ প্যান্ট পরা, মানে একটু ওয়েস্টার্ন, হাফ প্যান্ট পরে চলে, আহ তারপর একটু দুই একটা ইংলিশ টিংলিশ বলে, মাথায় আবার চুল থাকে না, কুত্তো পালে, মানে এই টাইপের ইংলিশ বড় লোক হচ্ছে আব্দুল আউয়াল মিন্টু। আর হাসনাতরা হচ্ছে তাদের কাছে ফকির পুত। এই দুই গ্রুপে ঝগড়া বেঁধেছে। এই দুই গ্রুপে মারামারি তো 5 আগস্টেই ফাইনাল হয়েছে, আবার ওই মারামারি পুনরাবৃত্তি হচ্ছে। নির্বাচন কমিশন কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে ইসি। কেমন লাগে? হাসনাতের আসলে মঞ্জুরের প্রার্থীতে চূড়ান্তভাবে বাতিল। তা হাসনাতকে চেনে না, এবার হাসনাতকে চিনেছে ভালোভাবে। 17 জানুয়ারি বিকাল 4টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে বেসমেন্ট 2 এর অডিটোরিয়ামে শুনানি শেষে এই ঘোষণা দেন। অনেক চেষ্টা করেছিল। আবার হাসনাতকেও বিনা কারণে জামাতের স্কুল মাস্টার, তার নিজের কোনো পয়সাপাতি নেই, কার্যত কোন রকম সন্তানদের ইনকাম একটু সম্মানজনক যে লাইফ লিড করে, মানে ঋণ খেলাপি, ট্যাক্স দেয় না, এইরকম ঝামেলা নাই। স্কুল টিচার ছিল, রিটায়ারমেন্টে গেছে, তাও প্রায় 4-5 বছর হয়ে গেছে। তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি বা এগুলোর অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের আবেদন করে বিএনপির বাটপার প্রার্থী, বিএনপির অবৈধ সম্পদের মালিক প্রার্থী। আপনি চিন্তা করেছেন? এখন হাসনাত খেলে দিয়েছে। তো এই জায়গায় জামাত পিছিয়ে, আমি জানি, আমি জেনে বলছি। বিএনপির যদি জামাতের লোকজন বিএনপির সম্ভাব্য প্রার্থীদের দুর্বল বিষয়ের প্রতি আগে থেকে সিরিয়াস হতো, কোন কোন জায়গায় আকাম করেছে, কোন কোন জায়গায় ঋণ খেলাপি, কোন কোন জায়গায় ট্যাক্স দিয়েছে, বা বিদেশে কত সম্পদের তথ্য গোপন করেছে, এগুলোর প্রতি যদি জামাত কমপক্ষে মিনিমাম 3 মাস আগে হলো সতর্ক থাকতো, খোঁজ খবর নিত, তাহলে বিএনপির কমপক্ষে 20 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করানো যেত। বিএনপির অনেক প্রার্থী শেষ পর্যন্ত তাদের তথ্য গোপনের প্রয়োজনীয় প্রমাণের অভাবে, তাদের ট্যাক্স ফাঁকি থেকে শুরু করে আরো নানান অবৈধ কাজের প্রমাণের অভাবে তাদের প্রার্থীতে টিকে যাবে। কিন্তু এনসিপি যাদের পিছনে লেগেছে তাদের 12টা বাজিয়ে দিচ্ছে। অবশ্য আব্দুল আউয়াল মিন্টুর পিছনে জামাতও লেগেছে, ফখরুদ্দিন মানিকও লেগেছে। তার আব্দুল আউয়াল মিন্টুকে তো মূলত ওই পিনাকি ভট্টাচার্যের একটা ফেসবুক পোস্টটিও শেষ। এই মানে ওয়েস্টার্ন পশ্চিমা হাফ প্যান্ট পরা বড় লোক, কারণ এরাই কিন্তু ব্লাডি সিটিজেন, ব্লাডি ফাকিং লাইফ, এই টাইপের গালি টালি কিন্তু এরাই দেয়, আমরা বুঝি না। এর আগে ইনকিলাবের অভিযোগ মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না, এই জন্য ইসিতে আপিল করেছেন হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি বিএনপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টা আপিল করেন। কিন্তু দেখা গেল যে হাসনাতের প্রার্থীতা বহাল, মঞ্জুরুলেরটা বাতিল। মজা না? কাউকে আব্দুল আউয়াল মিন্টুর উদ্দেশ্যে হাসনাত বলেছেন, কাউকে ব্লাডি সিটিজেন বলে আবার তাদের কাছে ভোট চাইবেন, তা হবে না। মানে আপনাকে ভোট করতে দেওয়া হবে না, নাগরিকদের বলবেন ব্লাডি সিটিজেন। ঝগড়ার এক পর্যায়ে আব্দুল আউয়াল মিন্টু এখানে তাবিদ আউয়াল তিনিও ছিলেন, ব্লাডি সিটিজেন বলে গালি দিয়েছেন। এখন বাপ মুরব্বী হয়েছে, বুড়া হয়েছে, এখন গালি দেয়। গ্রামে এরকম কিন্তু আছে যে বাপ গালি দেয় গাইলে, আর ছেলে বুঝায় যে না আব্বা গালি দিন না, আপনি একটা ভালো ফ্যামিলির ছেলে, আপনি অনেক টাকা পয়সা আছে, আপনার গালি দেওয়া যায়, রাগ হয়ে যায়, মাথা খারাপ, কারণ প্রার্থীতা বাতিল হবে। এত স্বপ্ন, এত দালালি করে টিকেছে আওয়ামী লীগের আমলে, এখন এমপি হতে পারবে না, আহা এত টাকা কি হবে, স্বর্ণের চাল দিয়ে ভাত খাইতে পারে, কিন্তু ডাক্তার বলছে তুমি খাবা ভাতের ফ্যান মার, কিন্তু ভাত খেতে পারে স্বর্ণের চাল দিয়ে। তার ছেলে তাবিদ আউয়াল বাইরে নিয়ে যান, আসেন আসেন, মান সম্মান কিছু থাকবে না, হাতে নাতে ধরা পড়েছে। কিভাবে ধরা পড়েছে একটা গল্প বলি। আমরা যখন ছোট ছিলাম তখন প্রত্যন্ত অঞ্চলে বড় হয়েছি, একটা পর্যায়ে তো দেশে বিদেশে ঘুরছি, বা গ্রামের সাথে এখন কানেকশন নাই বললেই চলে, কিন্তু বড় হয়েছি গ্রামে। তখন এক সময় গ্রামে হাটের প্রচলন ছিল, হাট, শুক্রবার মঙ্গলবার হাট বসতো। তখন সে হাটে মাঝে মাঝে চোর ধরা পড়তো।
সেই চোর মানে হাতে নাতে ধরা পড়তো। তারপরে বিদ্যুতের অনেক জায়গায়, আমি যেসব জায়গায় এই ঘটনা দেখেছি সেসব জায়গায় তখন বিদ্যুৎ ছিল না, তখন বাঁশের খুঁটি ছিল, দোকানের খুঁটি, সেই বাঁশের খুঁটির সাথে বাঁধতো। আর অন্য একটা হাটে বিদ্যুৎ ছিল, সেই বিদ্যুতের খাম্বার সাথে বাঁধতো, এবং মানুষ বলতো যে হাতে নাতে ধরা পড়েছে, অমুক হাটে আজকে চোর ধরা পড়েছে। এবং যারা হাটে আসতো, মানুষ বলতো হাট করতে আসতো, মানে বাজার করতে আসতো। হাটে যারা আসতো তারা তার নিজ এলাকায় যে দোকানে, পাড়ায়, মহল্লায় গল্প করতো যে অমুক হাটে আজকে চোর ধরা পড়েছে, হাতে নাতে ধরা পড়েছে। চোর আবার কোন এলাকার, এটা নিয়ে গল্প করতো। মজার বিষয়, আমাদের এলাকায় যে ঘটনাটা ঘটতো, যে চোর ধরা পড়তো সে মোরাললেস একই এলাকার হতো। কিছুদিন পর পর শুনতাম যে অমুক হাটে চোর ধরা পড়েছে। তো চোর কোন এলাকার? কারণ চোরকে ধরে প্রথমে কিছু উত্তম মাধ্যম দিত, তারপরে জিজ্ঞেস করতো তোর বাড়ি কোথায়, তোর বাপের নাম কি, ইত্যাদি ইত্যাদি, এগুলো বের হয়ে যেত। এবং হাটের মধ্যে যদি এই ঘটনাটা ঘটতো তাহলে খুব সহজে ঘটনা ছড়িয়ে পড়তো। কারণ প্রত্যেক বাড়ি বা প্রত্যেক এলাকা, আশেপাশের সমস্ত মহল্লা থেকে ওই হাটে মানুষ হাট করতে আসতো। কেউ বীজ কিনতে, কেউ তরকারি কিনতে, কেউ চাউল কিনতে, কেউ চাউল বিক্রি করতে, কেউ মুরগি বিক্রি করতে, কেউ লাউ বিক্রি করতে, কেউ লাউ কিনতে, শালগম বিক্রি করতে। একটা অসাধারণ পরিবেশ ছিল, একটা জমজমাট অবস্থা ছিল। সন্ধ্যার পরে ধীরে ধীরে শেষ হয়ে যেত। জুমার দিন সাধারণত দুপুরের পর থেকে শুরু হতো, আছর থেকে মাগরিব পর্যন্ত জমজমাট হতো। টক অব দি ভিলেজ থাকতো যে অমুক হাটে চোর ধরা পড়েছে অমুক এলাকার। চরমনের অবস্থা হচ্ছে এখন এরকম, এরকম চোর ধরা পড়েছে, চরমনাই চোর ধরা পড়েছে। চরমনাই চোর কি মানে, এখন দেখবেন এই মুহূর্তে জামাতের বিরুদ্ধে রাজনীতি করতে যে চরমনাই খেই হারিয়ে ফেলেছে। তা কি বলছে, কোনটার পর কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে মিথ্যা বলতে হয়, কিভাবে সলচাতুরি করতে হয়, তাও বোঝে না। কারণ খেই হারিয়ে ফেললে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলার যোগ্যতা থাকে না। চোর মানে হাটে যেরকম চোর ধরা পড়ে ওই রকম ধরা পড়েছে। আরে ভাই, হাটে চুরি করতে যাওয়ার দরকার কি? তুই চুরি করবি নিরিবিরি কোথাও চুরি কর, হাটের মধ্যে এত মানুষের মধ্যে চুরি করা যায়? চরমনের অবস্থা সেম। এমন একটা সময় চুরি করতে যাচ্ছে, এখন তো ধরা পড়বেই। এখন কি চুরি করার সময় বাবা? কিন্তু করছে এবং ধরা পড়ছে। ধরা পড়ার পর মানুষ সিসি করছে এবং সেটা ভাইরাল হচ্ছে। দর্শক, এরকমই একটা চুরির ঘটনা চরমনাইয়ের। লজ্জা, চরমনাইয়ের জন্য লজ্জা, যেটা কতটা নিচে নামতে পারে এবং এরা কতটা নিকৃষ্ট হয়ে গিয়েছে। এই অধপতন হয়েছে জামাতের সাথে বাটপারি করতে যায়। এবং জামাতের সাথে বাটপারি করেছি তো করেছি, বলছে যে জামাত মুনাফিক। ঝামেলা হয়েছে আসন সমঝোতা নিয়ে, বলছে জামাত ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। ইসলামকে একটা খেল তামাশার বস্তুতে পরিণত করেছে এই সম্প্রদায়, যার ফল হাতে নাতে তারা পাচ্ছে, জাতের সামনে চোর হিসাবে সাব্যস্ত হচ্ছে। খবর, মেহেন্দিগঞ্জে মানে বরিশালের মেহেন্দিগঞ্জে যুবলীগ নেতাকে জামাত সাজিয়ে চরমনাইতে যোগদান। কেন ভাই এই চুরি করতে হবে কেন? আর এটা খুবই হাস্যকর যে এই জামাত জোয়ারের এই সময় যখন খেলাফত মজলিসের সুপারস্টার আলেম আলী হাসান ওসামা জামাতে যোগ দেয়, চরমনের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা জামাতে যোগ দেয়, সব জায়গা থেকে যখন জামাতের দিকে আসে, তখন জাতীয় রাজনীতিতে এবং নির্বাচনে যারা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, নির্বাচনী রেস থেকে যারা ছিটকে পড়েছে, সেই চরমনাইতে যোগ দিবে ট্রেন্ডিং এ থাকা জামাত, এটা তো পাগলেও বিশ্বাস করবে না। আপনি গল্প সাজালে একটু অন্যভাবে সাজান, তা আপনি চুরি করবেন হাটবার, হাটের মধ্যে চুরি করতে গেছেন কেন? অন্য কোথাও যান, যেখানে বিএনপির মতো দল, বিএনপির সাবেক এমপি, সাবেক মন্ত্রী, তারা জামাতে যোগ দেয়, আর জামাতের লোক চরমনাইতে যাবে, এটা কোনো কথা? দর্শক, যুবলীগ নেতাকে জামাত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগ দেন। যখন দেখছে যে না জামাতে আলী হাসান ওসামারা জয়েন করছে, এই সেই, এদের মাথা খারাপ হয়ে গেছে। সূর্য হয়ে, হারিকেন হয়ে আপনি সূর্যের সাথে চ্যালেঞ্জ দিতে পারবেন না, আপনি এভাবে ধ্বংস হয়ে যাবেন, এভাবে চোরের মতো জাতির সামনে অপমানিত হবেন। ইসলামী দল, আমরা চাই আপনাদেরকে সম্মান করতে, কিন্তু চুরি করেন কেন? সাদা কাপড়ে দাগ লাগলে সেটা বোঝা যায়,
আপনার এই চুরি করাটা দরকারটা কি ভাই? আপনি আপনার রাজনীতি করতে থাকেন, ঠিক আছে, আরো বেশি ধর্মীয় কথা বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করে যা কথা বলছেন এতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কারণ আপনি বলছেন যে জামাত শরিয়া আইন থেকে বিচ্যুত হয়ে গেছে, শরিয়া আইন চায় না, আর চরমোনাই শরিয়া আইন চায়। চাইলে আমি চ্যালেঞ্জ দিলাম, আপনার শরিয়া আইন যদি, শরিয়া আইন সবাই চায়, কিন্তু আপনারা যদি এই নির্বাচনী রাজনীতিতে এর মাধ্যমে শরিয়া আইন চান, নির্বাচনের উদ্দেশ্য যদি হয় শরিয়া আইন, যে কারণে জামাত থেকে বের হয়ে গেলেন, যে অভিযোগ করছেন, তাহলে আপনারা পারলে আপনাদের নির্বাচনী ইশতেহারে শরিয়া আইন কায়েম করবে একথা পারলে লেখেন। পৃথিবী উল্টে গেলেও লিখতে পারবে না, কারণ এটা সংবিধান এলাও করে না। প্রচলিত সংবিধানকে স্বীকৃতি দিয়ে নির্বাচন করতে হয়। তো দর্শক, আপনারা এইসব ফালতু কাজ কথা না বলে রাজনীতি বা নির্বাচন বর্জন করে দাওয়াতি কাজ করেন, মানুষকে বোঝান যে আমরা ইসলাম, ঠিক আছে, এটা একটা দিক। কিন্তু মিথ্যা কথা বলেন কেন? যা পারেন না সেটা করতে যান কেন? চুরি করেন কেন? ধিক্কার জানাই এই চুরি। দর্শক দেখেন, বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল হক তালুকদারকে জামাত নেতা সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান করানোর অভিযোগ উঠেছে। দেখেন, জামাত নেতা বানিয়েছে, আবার টুপি আছে, টুপি দেখলেই জামাত, চরমনাই যদি টুপি দেখলে তাকে জামাত বানায়। যোগদানের ছবিটি বরিশাল 4 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজ জামাত নেতা আখ্যা দেওয়ার পর থেকেই তুমুল বিতর্ক শুরু হয়েছে। এই আবুল খায়ের এ কিন্তু চরমনাই পীর সাহেবের ভাই। পীর পরিবারই যদি এরকম চুরি করে, আমাদের সেই হাটে একটা ঘটনা একবার ঘটেছিল এরকম। আমি নাম বলবো না, কারণ এইসব এলাকার অনেকে শুনেন, আমার আত্মীয় স্বজন আছে। এক বিখ্যাত এক বাড়ির, রেপুটেড একটা বাড়ির একটা ছেলে চুরি করে ধরা পড়েছে। তখন মানুষ বেশি সিসি করতে, আর ওই বাড়ির ছেলে চুরি করছে, অমুকের ছেলে শেষ পর্যন্ত চুরি করেছে। এখন চরমনের অবস্থা যে পীর পরিবারের ছেলে, পীর সাহেবের ভাই এই আকামটা করতে পারলো, এটা কোনো কথা ভাই? খোঁজ নিয়ে জানা গেছে, যাকে জামাত নেতা সাজানো আছে তিনি মূলত আলিমাবাদ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। 2018 সালের 22 ফেব্রুয়ারি গঠিত সর্বশেষ 21 সদস্য বিশিষ্ট কমিটির 2 নং সিরিয়ালে নাম রয়েছে শহীদুল হকের। মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরাট আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী চরমনাই পীরের ভাই ও দলটির কেন্দ্রীয় সহকারী